A very good morning to all of you. Today I am going to discuss about understanding democracy. So, our today's topic is understanding democracy. Before starting our lesson, we should know the meaning of this chapter. The meaning of this chapter means the meaning of this name of this chapter. Okay. So, before understanding. What do you mean by understanding? Understanding meaning to understand or बुझा. अंडरस्टैंडिंग का मीनिंग है टू अंडरस्टैंड नॉय तो बुझा. Okay, then it's time to understand the meaning of democracy. So our this lesson or our this chapter will give us the answer what is democracy. Before starting our lesson, we should know the background of democracy or the foundation of democracy, or we can say historical background. So before understanding, we should know the foundation of democracy. The foundation of democracy. Let's see the foundation of democracy. Okay. So now we are going to discuss the foundation of democracy. So foundation of democracy. প্রথমে আমাদের প্রশ্ন হলো when or where the democracy was first established. Okay? In the Greece. 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 প্রথমত ডেমোক্রেসি ওয়াজ ফাউন্ডেড ইন গ্রিস, মানে গ্রিস শহরের মধ্যে প্রথম ডেমোক্রেসি দেখা গিয়েছিল। তো এখনের যুগে যে গ্রিস একটা দেশ, আগে কিন্তু গ্রিস একটা দেশ ছিল না। গ্রিস ছিল অনেকগুলি স্বাধীন রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটা কি বলবো, অনেকগুলি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটা সংস্থা, যাকে বলতো গ্রিস। ওকে, যেমন এই গ্রিসের মধ্যে ছিল অ্যাথেন্স, তারপর আরো ছিল যেমন ছিল স্পার্টা, এরকম অনেকগুলি স্বাধীন রাষ্ট্র বা আমরা বলতে পারি সার্বভৌম রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল এই গ্রিস। ওকে, এই গ্রিসের অ্যাথেন্স নগর রাষ্ট্রে, এই গ্রিসের অ্যাথেন্স নগর রাষ্ট্রে প্রথম দেখা গিয়েছিল কি ডেমোক্রেসি। প্রথম দেখা গিয়েছিল ডেমোক্রেসি কোথায় দেখা গিয়েছিল? গ্রিসের অ্যাথেন্স নগর রাষ্ট্রে। ওর উই ক্যান সে সিটি স্টেট। নগর রাষ্ট্রকে কি বলতে পারি আবার? সিটি স্টেট। ওকে, আর এখন আমাদের প্রশ্ন হলো যে এই যে ডেমোক্রেসি শব্দটা, এই ডেমোক্রেসি শব্দটা তো কেউ না কেউ ব্যবহার করেছিল, তাই হয়তো আমরা শুনতে পেরেছি। হ্যাঁ, একদম তাই। এই ডেমোক্রেসি শব্দটা প্রথম ব্যবহার করেছিল গ্রিসের যে জনগণ ছিল, মানে গ্রিসরা। কারা? গ্রিসরা। ওকে, তো আমাদের একটা প্রশ্ন হলো এ ওয়ার্ড ক্যান বি ইউজড বাই অল দ্য পিপল এট এ টাইম। ওকে, একটা শব্দ সব জনগণ দ্বারা যে একসাথেই ইউজ করা হয়েছিল এরকম তো কথা নয়। এই শব্দটা ইউজ করেছিল যে কোনো একজন, প্রথমে ইউজ করেছিল, তারপর আস্তে আস্তে ওই দেশের বা ওই জায়গার মানুষরা ব্যবহার করতে শুরু করেছিল। ঠিক সেই রকম ভাবে এই ডেমোক্রেসি যে শব্দটা, এই ডেমোক্রেসি শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল? প্রথম আমাদের প্রশ্ন হলো এই ডেমোক্রেসি শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল? প্রথম ব্যবহার করেছিল হেরোডোটাস। কে ব্যবহার করেছিল? হেরোডোটাস। ওকে, এই হেরোডোটাস যে উনিও ছিল কি গ্রিসবাসী একজন, মানে গ্রিস। উনি কি ছিল? গ্রিস দার্শনিক বা গ্রিস ঐতিহাসিক। উনি একজন ঐতিহাসিক ছিল। আর আমরা জানি হেরোডোটাস অলসো কল্ড এজ এ ফাদার অফ হিস্ট্রি, মিন্স হিস্ট্রি का जो फादर है वो है হেরোডোটাস। এই এন্ড হেরোডোটাস এই ডেমোক্রেসি শব্দটা প্রথম ব্যবহার করেছিল। তারপর আস্তে আস্তে এই গ্রিসরা, মানে গ্রিসবাসীরা ডেমোক্রেসি শব্দটা আস্তে আস্তে বিস্তার শুরু করেছিল। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, তখনকার সময়ে এই গ্রিসের অ্যাথেন্সের একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন, নাম ছিল পেরিক্লিস। নাম কি ছিল? পেরিক্লিস। পেরিক্লিস। এই পেরিক্লিস যিনি ছিলেন, তিনি এই ডেমোক্রেসি মেসেজটা ক্যারি করেছিল। মানে কি ডেমোক্রেসি যে শব্দটা, এটাকে বিস্তার করেছিল এই পেরিক্লিস নামে একজন দার্শনিক, যিনি বলেছিল যে এই অ্যাথেন্সই হলো প্রকৃত বা আদর্শ গণতান্ত্রিক দেশ। ওকে, পেরিক্লিস বলেছিল যে অ্যাথেন্স ইজ দ্য রিয়েল এক্সাম্পল অফ আইডিয়াল ডেমোক্রেসি এট দ্যাট টাইম। ওকে, আই হোপ ইউ হ্যাভ ক্লিয়ার about the background of democracy. Now let's go to our main study or main topic. So our main topics, number 2,
that is evaluation of global democracy. I will discuss it in later. Number 2 point, understanding its roots, features and global system. We will discuss in this class about these things. Okay, now, so our first question is, what is democracy? So what is democracy? Our question is, what is democracy? Means democracy কাকে বলে বা democracy কি? So first of all, etymology means বিশেষগত অর্থ মিন্স ডেমোক্রেসি যে একটা ডেমোক্রেসি যে একটা মেইন শব্দ, ডেমোক্রেসি যে শব্দটার অর্থ কি, আক্ষরিক অর্থ কি, ইটিমোলজিক্যাল মিনিং মিন্স আক্ষরিক অর্থ বা ওর অভ্যন্তরীণ অর্থটা কি। দ্য টার্ম অরিজিনেটস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড। আমরা বলেছিলাম যে এই ডেমোক্রেসি শব্দটা কোথায় ব্যবহৃত হয়েছিল প্রথম? গ্রিস দেশে। ওকে, তো এটা কি একটা গ্রিক ওয়ার্ড। ডেমোক্রেটিয়া কম্বিনেশন ডেমোস এন্ড ক্রেটুস। ওকে, এই যে ডেমোক্রেসি শব্দটা এসেছে, ডেমোক্রেসি শব্দটা কোথায় থেকে এসেছে? প্রথম আমরা লিখি দিই এখানে ডেমোক্রেসি। ডেমোক্রেসি শব্দটা এসেছে একটা কি শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে, গ্রিক ওয়ার্ড থেকে। ওকে, গ্রিক ওয়ার্ড থেকে। এই গ্রিক ওয়ার্ডটা কি? এই গ্রিক ওয়ার্ডটা হলো ডেমোক্রেটিয়া। এই গ্রিক ওয়ার্ডটা হলো কি? ডেমোক্রেটিয়া মিন্স ডেমোক্রেটিয়া একটা গ্রিক ওয়ার্ড। এই গ্রিক ওয়ার্ড থেকে এসেছে ডেমোক্রেসি শব্দটা। এখন আমরা বুঝবো যে ডেমোক্রেটিয়া শব্দটা কোথা থেকে এসেছিল। ডেমোক্রেটিয়া শব্দটা এসেছিল ডেমোস থেকে প্লাস ক্রেটুস থেকে। ডেমোস প্লাস ক্রেটুস। ডেমোস মিন্স পিপল এন্ড ক্রেটুস মিন্স পাওয়ার। তাহলে ডেমোসের মানে যেহেতু পিপল এন্ড ক্রেটোসের মানে হলো পাওয়ার, তাহলে ডেমোক্রেসির মানে কি হবে? পাওয়ার অফ দ্য পিপল। পাওয়ার অফ দ্য পিপল অর উই ক্যান সে রুল বাই দ্য পিপল। যেখানে জনগণের শাসন হয় বা যে গভর্নমেন্ট বা যে গভর্নমেন্টের সিস্টেম জনগণ দ্বারা শাসিত হয় বা জনগণের ফুল পার্টিসিপেশন থাকে, ওই ধরনের গণতান্ত্রিক ওই ধরনের সরকারের ব্যবস্থাকে বলা হয় কি? ডেমোক্রেসি বা গণতন্ত্র। গণতন্ত্র। ডেমোক্রেসির বাংলা মানে কি? গণতন্ত্র। এর মানে হলো গণ মানে কি? গণ মানে হলো জনগণ, গণ মানে হলো জনগণ, আর তন্ত্র মানে হলো শাসন বা রুল। সো উই ক্যান সে ডেমোক্রেসি মিন্স rule by the people. Rule by the people. I hope you have understood. Now come to the second bullet, that is meaning. তো মিনিংটা কি হয়ে গেল? লিটারেলি মিনিংটা কি হয়ে গেল? মিনিংটা হয়ে গেল literally translates to rule by the people. So the main meaning of the democracy is rule by the people, মানে জনগণের দ্বারা শাসন। That is called democracy. Let's see the second slide. So classical definition. So now our time to discuss about the classical definition. Classical definition মানে কি? যেটা মানে অনেক আগের অর্থ আর কি, অনেক অতীত থেকে চলে এসেছে ক্লাসিক্যাল মিনিং or classical definition, that is we should know about one person, that is Abraham Lincoln, who was the president of America. Okay, what he said about democracy, let's see. Abraham Lincoln কি বলেছিলেন? The former as president famously defined democracy as the democracy কি? এখন দেখি আমরা, government of the people, by the people, for the people. Government of the people, by the people and for the people মানে কি? আমাদের যে আব্রাহাম লিঙ্কন কি বলেছিলেন যে গভর্নমেন্ট, সরকার হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল মানে জনগণের সরকার, বাই দ্য পিপল জনগণের দ্বারা সরকার, এন্ড ফর দ্য পিপল জনগণের জন্য। মানে ডেমোক্রেসি হলো একটা সরকারি ব্যবস্থা যেটা জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের হয়, আচ্ছা জনগণের দ্বারা জনগণের জন্য, সরকার জনগণের দ্বারা জনগণের জন্য। দ্যাট ইজ কল্ড হোয়াট? ডেমোক্রেসি। একেই বলা হয় গণতন্ত্র, মানে জনগণের দ্বারা জনগণের জন্য সরকারকে বলা হয় কি? ডেমোক্রেসি। ইট ইজ ভেরি হোয়াট ক্যান আই সে সংকীর্ণ অর্থ, নেরু মিনিং। ওকে, বিকজ হি টক্স অ্যাবাউট জাস্ট পিপল এন্ড অ্যাবাউট গভর্নমেন্ট। ওকে, সো সবটাই কি নিয়ে? জনগণকে নিয়ে।
Now see the modern definition. The modern definition of democracy. Let's see the modern definition of democracy. In your paper, you can see the definition. I just write here about the definition nowadays. What is the democracy? So, what is the democracy? Democracy is a system of government. Do you know? Let's see. Democracy is a system of government. System of government. Okay, government. Where rulers are elected by the people. Clear? So this is the definition of democracy, means modern democracy. What is the definition? Democracy definition क्या है? Let's see. Democracy is a system of government. এটা তো স্পষ্ট যে ডেমোক্রেসি হলো সরকারের একটা সিস্টেম বা সরকারের একটা প্রকারভেদ বা সরকারের একটা ধরন, মিন্স system of a government of a or type of a government, we can say type of a government where rulers are elected by the people. Okay, rulers are elected by the people. Rulers means nowadays we can say government who rules, that is called rulers. Okay, rulers are elected by the people. There are three keywords, that is rulers, elected and people. We should know about the government. Elected মানে কি? Elected means election. There must be election. Okay, election হলেই তো আমি একজনকে elect করতে পারবো, but that is wrong. Okay, where election is going on, that doesn't mean that is গভর্নমেন্ট। ওকে, ইলেকশন হলেই যে গভর্নমেন্ট গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পড়ছে এরকম কিন্তু না, একদমই না। ইলেকশন হবে প্লাস বাই দ্য পিপল। ওকে, ইলেক্টেড মানে কি? ইলেক্টেড মানে আমার চুজ করার ক্ষমতা থাকতে হবে। ওকে, একজন দাঁড়ালো, সাপোজ এ পার্টি দাঁড়ালো, ঠিক আছে, আর বাকি সবাই যারা আছে জনগণ, সাধারণ জনগণ ভোট দিয়ে ওকে কি করে দিল? উইনার করে দিল, মানে ও হয়ে গেল সরকার, দেশের সরকার। দ্যাট ইজ নট দ্য সাইন অফ রিয়েল গভর্নমেন্ট। ওকে, দ্যাট ইজ নট দ্য সাইন অফ रियल गवर्नमेंट। लेट्स सी इलेक्टेड का मतलब क्या है? इलेक्टेड মানে মানে জনগণরা নির্বাচন করতে পারবে, মানে চুজিং ক্ষমতা তাদের কাছে থাকতে হবে। যারা প্রার্থী থাকবে তারা একজন হলে হবে না, সাপোজ এ বি পার্টি, সি পার্টি, এরকম এরকম অনেকগুলি পার্টি আছে, যে পার্টিগুলি থেকে জনগণরা নিজের ইচ্ছা মতো হয়তো এ কে ভোট দেবে, নয়তো বি কে ভোট দেবে, নয়তো সি কে ভোট দেবে, নিজের ইচ্ছা মতো ভোট দিয়ে ওদেরকে নির্বাচন করতে পারবে। দিস ইজ দ্য সাইন অফ রিয়েল গভর্নমেন্ট। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। ইলেকশন হলেই যে গভর্নমেন্ট হবে এরকম কোনো কথা নয়। ইলেকশন হবে প্লাস জনগণের কাছে চুজিং ক্ষমতা থাকতে হবে, যে আমার কাছে এ পার্টি আছে, বি পার্টি আছে, সি পার্টি আছে, আমি ওদের থেকে একটা চুজ করব, তাহলে আমাদের হবে কি? এটা একটা গভর্নমেন্ট হবে, রিয়েল গভর্নমেন্ট হবে। যেমন আমরা যদি বলি একটা দেশের নাম যদি বলি হিটলার, ঠিক আছে, হিটলার কিন্তু একজন একনায়ক শাসক ছিলেন, ঠিক আছে, উনার সময়ও কিন্তু দেশের মধ্যে কি হতো? ইলেকশন হতো। এর মানে কিন্তু হিটলার যে শাসন করতো ওটা কিন্তু গণতান্ত্রিক শাসন ছিল না। ওকে, ওই জায়গার মধ্যে ছিল কি? এই যে এই সিস্টেমটা ছিল। হ্যাঁ, উনি নির্বাচনের দ্বারা কি হয়েছে? শাসক হয়েছে, কিন্তু ওর এগেনস্টে কেউ দাঁড়ানোর ক্ষমতায় ছিল না, ও একাই দাঁড়াবে, ওকে সবাই ভোট দিয়ে নির্বাচন করবে। এটা হলো কি? এটা গভর্নমেন্ট না, এটা ডেমোক্রেসি না, এটা হলো একটা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, উই ক্যান সে ডিক্টেটরশিপ। আই হোপ ইউ হ্যাভ ক্লিয়ার। এন্ড ইলেক্টেড বাই দ্য পিপল মানে কি? জনগণ নির্বাচন করবে বা চুজ করবে যে ধরনের শাসন ব্যবস্থা, রুলার্সকে জনগণ নির্বাচন করবে বা ইলেক্ট করবে নিজেদের পছন্দ মতো, দ্যাট ইজ কল্ড real democracy, or we can say modern democracy. I hope you have understood. If you have any question, please send a message in the comment box. Okay, let's turn our main topic. So we have discussed about classical definition. Now
It's time to democracy versus dictatorship. Just now I have discussed about dictatorship and democracy. Let's see. Election. Election alone do not guarantee democracy. মানে হলো যদি শুধু ইলেকশন হলো, ইলেকশনের ব্যবস্থা করে নিলাম, আমি ডেমোক্রেসি কন্টেন্ট করিয়ে বানিয়ে দিলাম, এটা না। একটা দেশের মধ্যে ইলেকশন হলেই যে ডেমোক্রেসি হবে এরকম কোনো কথা নেই। ইলেকশন এরকম অনেক দেশে হয়, তা সত্ত্বেও তারা ডেমোক্রেসি নয়। যেরকম উদাহরণ বলা যায়, examples dictators like Hitler or Mussolini were elected, but because their policies did not serve the people's welfare, the governments ceased to be democratic. Okay, dictators like Hitler তারপরে ছিল মুসোলিনি, ওরও কিন্তু ইলেক্টেড হয়েছিল। কি হয়েছিল? ইলেক্টেড হয়েছিল। বাট বিকজ দেয়ার পলিসিস ডিড নট সার্ভ দ্য পিপলস ওয়েলফেয়ার, দ্য গভর্নমেন্টস চেঞ্জড টু বি ডেমোক্রেটিক। ওকে, দিস ইজ নট দ্য সাইন অফ রিয়েল ডেমোক্রেটিক। ওরা ইলেকশন হয়েছে পিপলের দ্বারা, ঠিক, বাট ওদের কোনো না ছিল কোনো প্রতিদ্বন্দ্বী, না ছিল কোনো কিছু। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, মানে কি জনগণের জন্য কাজ করবে, জনগণের দ্বারা নির্বাচিত হয় এবং জনগণের হয়ে ওরা দেশটাকে চালায়। বাট এই ধরনের ক্ষেত্রে তারা নিজেদের মতো করে দেশটা চালাবে। যেমন হিটলার একদম একটা প্রকৃত উদাহরণ একনায়কতান্ত্রিক শাসকের বা ডিকটেটরসের। ওকে, উনি যা বলতেন তাই হতো। সেম ভাবে মুসোলিনিও, ইতালির মুসোলিনি এন্ড জার্মানির হিটলার। উই শুড নো দ্য নেম অফ দ্য কান্ট্রি অলসো। জার্মানির হিটলার এন্ড ইতালির জার্মানির জাপান। ওকে, ইতালি মুসোলিনি, they are the real examples of dictators. Okay, so I hope you have understood democracy versus dictatorship. ডেমোক্রেসি মানে যেখানে জনগণ নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো শাসককে নির্বাচন করতে পারে, প্লাস নিজের ইচ্ছা মতো নিজেদের ওপিনিয়ন দিতে পারবে, তারপর সরকারি কোনো সিদ্ধান্তে নিজেদের ওপিনিয়ন দিতে পারবে, যে কোনো ধরনের কথাবার্তা হোক তারা নির্দ্বিধায় বলতে পারবে, ওদের স্বাধীনতা আছে। যেমন একটা রিয়েল এক্সাম্পল হলো আমাদের ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষ ইজ এ রিয়েল এক্সাম্পল অফ ডেমোক্রেটিক কান্ট্রি। ওকে, নাও ডিকটেটরশিপ, যেমন বললাম কি আগে ছিল যে মুসোলিনি, ইতালি, real example is Italy dictatorship. I hope you have understood about the democracy and dictatorship. If we know the meaning of democracy and dictatorship, then we can easily differentiate it about or between democracy and dictatorship. Okay, now I am going to discuss next topic, that is ancient Indian tradition. Ancient Indian traditions. Okay, let's see. India has a long history of democratic practices involving participation, consultation, and collective decision making. Vedic society featured consultative bodies like panchayats and shamitis, where power rested with the people. India has a long history of democratic practice involving participation, consultation, and collective decision making. তো আমাদের ভারতবর্ষে যে ডেমোক্রেসি এসেছে তা কিন্তু একদিন দুদিনের ব্যাপার না, তা কিন্তু অনেক দিনের ব্যাপার। অনেক দিন আগে থেকে এই প্রথম বীজ বললো, তারপরে শিকড় হলো, মানে চারা গাছ হলো, তারপর আস্তে আস্তে গাছটা বড় হয়ে গেল। ঠিক সেম ভাবে ডেমোক্রেসির জন্ম সেরকম ভাবে হয়েছিল। ওকে, প্রথম ইনভলভিং পার্টিসিপেশন, আস্তে আস্তে মানুষ বিভিন্ন ধরনের সিদ্ধান্তে অংশগ্রহণ করা শুরু করেছিলেন। কনসাল্টিং এন্ড কালেকটিভ ডিসিশন মেকিং, বিভিন্ন ধরনের বিষয়ে যখন আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিই তখন এই বিভিন্ন মানুষের সিদ্ধান্তগুলিকে কালেক্ট করে কোনো একটা কাজ করার সিদ্ধান্তে আসা, এগুলি আস্তে আস্তে ডেমোক্রেসির ধারণাকে উদ্বুদ্ধ করেছিল আমাদের ভারতবর্ষে আসার জন্য, ভারতবর্ষে এই ধারণাটাকে নিয়ে আসার জন্য। দেন বেদিক সোসাইটিতে কি বলা হয়েছিল? Featured consulting bodies like panchayats and shamitis, so where power rested with the people. তো আমাদের যখন বৈদিক সভ্যতা, বৈদিক সমাজ ছিল, তখন আমাদের দেশে ছিল পঞ্চায়েত এন্ড সমিতি। ঠিক আছে, পঞ্চায়েত এন্ড সমিতি। लेट्स सी द मीनिंग ऑफ पंचायत। पंचायत का मतलब क्या है? पंचायत, पंचायत, पंचायत मीन पंचो, 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 पंचायत
পঞ্চ, পঞ্চ মানে কি 5 মিন্স 5, 5 জনের সমাহারকে বলা হতো তখন পঞ্চায়েত, যেখানে গ্রামের বিভিন্ন সমস্যার সমাধান করার দায়িত্ব পালন করতো ওরা, মানে গ্রামের সব সদস্যরা মিলে যে বয়োজ্যেষ্ঠরা ছিল গ্রামের মধ্যে ওদেরকে নিয়ে একটা সভা গঠন করা হতো, ওটাকে বলা হতো পঞ্চায়েত। ওইখানে গ্রামের যত সমস্যা আছে তা সব নিয়ে ডিসকাশন করা হতো। কারণ আমরা যদি দেখতে যাই আমাদের দেশটা কিন্তু বিশাল বড় দেশ, আমাদের দেশে কিন্তু প্রচুর জনগণ আছে। আর nowadays our country is the first in the first position of the world according to the population। তখনকার সময়ের কথা বলছি যেহেতু, তো এখন তো কেন্দ্রের দ্বারা সম্ভব না সব একদম ঘরে ঘরে গিয়ে সমস্যা বোঝা, ঠিক না? তো তার জন্য গ্রামীণ নির্দিষ্ট কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিয়ে গঠন করা হতো পঞ্চায়েত। আই হোপ ইউ আর ক্লিয়ার। এন্ড নাও সমিতি, সমিতিস মানে কি? সমিতি বোঝার আগে আমরা আরেকটা জিনিস বুঝতে হবে, সভা। সভা, সমিতি। ঐতিহাসিক বিভিন্ন ধরনের বই বা গ্রন্থের মধ্যে বা বৈদিক সভ্যতার মধ্যে এই দুইটা জিনিস পেয়ে যায়, একটা হলো সভা আর এটা হলো সমিতি। আমরা যদি ইংলিশে লিখি সেমই হবে, দেয়ার ইজ নো ইংলিশ মিনিং অ্যাবাউট সভা অ্যান্ড সমিতি, সভা অ্যান্ড সমিতি, লাইক দেখো সমিতি লিখেছে সেম ভাবে সভাটা হবে। সবার মধ্যে থাকতো গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ ছিল, বয়োজ্যেষ্ঠ বা জ্ঞানী ব্যক্তি ছিল, বয়োজ্যেষ্ঠ বা জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী যারা ছিল তাদের মনে করে একটু শিক্ষিত, তারা থাকতো এই সভাতে। ওকে, আর সমিতিতে থাকতো কারা? সাধারণ জনগণ। কারা থাকতো? সাধারণ জনগণ। যেমন প্রথম ফেজে সমিতিতে কি হতো, সাধারণ জনগণরা বসে নিজেদের সমস্যাগুলি নিয়ে আলোচনা করতো যে উই হ্যাভ দিস প্রবলেমস, উই হ্যাভ দ্যাট প্রবলেম, দ্যাট লাইক দ্যাট, দেন লট অফ প্রবলেমস উইল বি collected, and then they go to the shobha. Okay, they go to shobha and they discuss with the বয়োজ্যেষ্ঠ ব্যক্তি or জ্ঞানী means knowledgeable person or elder persons. Okay, I hope you have understood. তারপর এই সমস্যাগুলি নিয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বা জ্ঞানী ব্যক্তিরা নিজেদের মধ্যে আলোচনা করে এই সমস্যাগুলি সমাধান বের করার জন্য চেষ্টা করে। দিস ইজ অলসো দ্য সাইন অফ ডেমোক্রেসি। ওকে, I hope you have understood. And now let's go the second slide, next slide. Now the Vedic assembly. So I have already discussed about Sabha and Samiti. Now see, Sabha and Samiti. These assemblies discussed public matters and advised kings, ensuring rulers did not enjoy absolute power. This is the real sign of democracy. In a democracy country, a ruler can't be ruled people. Okay. In a democracy country, a ruler can't be ruled the people according to his or her opinion. Okay. Let's see. These assemblies discussed public matters. মানে কি, সভা এন্ড সমিতি কাদের ম্যাটার নিয়ে আলোচনা করবে? পাবলিক ম্যাটার্স। কাদের ম্যাটার্স নিয়ে আলোচনা করবে? পাবলিকস। তারা কিন্তু যারা অনেক অলরেডি সরকার বা যারা অনেক বড় লোক, যাদের অনেক পয়সা আছে, অনেক টাকা আছে, তাদের সমস্যা নিয়ে ওরা আলোচনা করবে না। There is no need to discuss about their problems in Sabha and Samiti, because Sabha and Samiti just discuss about the public matters, মানে সাধারণের সমস্যা নিয়ে আলোচনা করবে। নেক্সট, and advised kings. আমি বলেছিলাম প্রথম কে ছিল? সমিতি। সমিতির মধ্যে কারা থাকতো? সাধারণ জনগণ। সাধারণ জনগণের সমস্যাগুলি কোথায় যেত? সবার মধ্যে। সবার মধ্যে আলোচনা করার পর সবার মধ্যে কারা থাকতো বলেছিলাম? সবার মধ্যে থাকতো knowledgeable persons and respected person, elder person, like that. They are discussed about the problems of public matters, and after that they advised kings, ensuring rulers did not enjoy absolute power. After that they advised king that you should look at their problems. Okay, and this is the sign of ensuring rulers did not enjoy absolute power. It means এটা প্রমাণ করে যে কি নিজের ইচ্ছা মতোই যে স্বাধীনতা ভোগ করবে, নিজের ইচ্ছা মতোই যে দেশটাকে চালাবে, নিজের ইচ্ছা মতোই যে বিভিন্ন ধরনের পাওয়ারকে এনজয় করবে, এটা না। কিন্তু ওদের কিং এর কর্তব্য হলো যে পাবলিক ম্যাটার্স গুলো আছে ওইগুলোর মধ্যে লুক আপ করা। Okay, I hope you have understood. Now the moral foundation. Moral foundation টাকে দেখি আমরা। The principle of
Vasudeva Kutumbakam, the world is one family, formed the moral base of Aryan democracy. आर्यन डेमोक्रेसी का जो मेन थीम है वो है वसुदेवा वसुदेवा कुटुंबकम. वसुदेवा कुटुंबकम मीन्स the world is one family, মানে সবটা বিশ্বই একটা পরিবার. এই যে বৈদিক এরা বা আরিয়া এরার মধ্যে কি ছিল, যে সবটা বিশ্ব একটা পরিবার, তো পরিবারের সদস্যদের সমস্যা দেখা, সমস্যাগুলি সমাধান করা পরিবারের অন্যান্য সদস্যের কর্তব্য. আর যদি আমরা এজ এ পরিবার হিসেবে আমরা থাকি, তাহলে দেশের মধ্যে না কোনো সমস্যা হবে, না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে. there will be no problems at all. So that's why the moral foundation is that वसुदेवा कुटुंबकम. वसुदेवा कुटुंबकम का मीनिंग क्या मैंने बोली थी, the world is one family. I hope you have understood in Arya democracy. I hope so. Now let's go to the next slide, that is ancient republics Mahajanapada. Okay, ancient republics of ancient republics, that is Mahajanapadas. Before understanding the written topic, I just want to make you understand about the Mahajanapada. I hope you have already learned about history subject, or we can say इतिहास. हाँ, okay. इतिहास का एक basic और एक important topic है Mahajanapadas. Okay. In our history, there were 16 Mahajanapada. How many? 16 Mahajanapada. Among them, 2 Mahajanapada were republic. 2 Janapada were republic. And others जो 14 थे वो है डिक्टेटरशिप और राजतंत्र. We can say राजतंत्र और डिक्टेटरशिप. ডিক্টেটরশিপ. তো এই দুইটা যে প্রজাতন্ত্র ছিল, এই মহাজনপদ মানে কে বলেছিল? মহাজনপদে মানে জনপদ, জনপদের উপরটা ছিল মহাজনপদ, যেখানের মধ্যে প্রচুর মিনস 10,000-এর বেশি লোক বসবাস করতো. ওই ধরনের জায়গাকে বলা হতো মহাজনপদ. তো আমাদের হিস্ট্রি বা ইতিহাসের মধ্যে 16টা এরকম 16টা মহাজনপদ ছিল. এই 16টা মহাজনপদের মধ্যে দুইটাই ছিল रिपब्लिक्स एंड अदर जो 14 মহাজনপদ था वो था ডিক্টেটরশিপ. ও কি রকম ছিল? ডিক্টেটরশিপ মিন্স রাজতন্ত্র. তো আজকে আমরা আলোচনা করার বিষয় হলো এনসিয়েন্ট রিপাবলিক্স. আমাদের রিপাবলিক্স আলোচনা করার বিষয়, তো আমরা রিপাবলিক্সটা আলোচনা করে নিই. दैट इज रिपब्लिक माने की रिपब्लिक, जो रिपब्लिक बेंगली मीनिंग है प्रजातंत्र. प्रजातंत्र আমরা we also celebrate republic day, that is 26th January. তো প্রজাতন্ত্র দিবস মানে কি? যে জায়গার মধ্যে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে যে একটা শাসন ব্যবস্থা তৈরি, তাকে বলা হয় রিপাবলিক. রাজতন্ত্র যেখানে নেই সেখানে হলো republic. So we can say the next step of dictatorship, that is republic. Let's see the topic. Between 600 BCE and 400 BCE, republics like the Burges and Shakyas practiced collective rule. এই দুটা ছিল রিপাবলিক কান্ট্রি, আমি আগে বলেছিলাম. দ্যাট ইজ মহাজনপদ, নট কান্ট্রি, মহাজনপদ. Burji confederacy, known for rulers, assemblies and making decisions through mutual agreement and fair representation. Okay, এই যে বেজি or we can say ব্রিজি, বাংলাতে বলতে কি হলে ব্রিজি. এই যে ব্রিজি একটা মহাজনপদ ছিল, এই ব্রিজির মধ্যে তারা যদি কোনো ডিসিশন নেওয়ার প্রয়োজন হতো, তারা কি করতো? সবাইকে একসাথে অ্যাসেম্বল করা হতো, যে সবাই তোমরা আসো, আমরা আমাদের এই মহাজনপদের জন্য এই ডিসিশনটা নিতে চাই. Let's come together and make a decision. That is a real example of Prajatantra, because at that time they are all over, there were just one সিস্টেম, দ্যাট ইজ ডিক্টেটরশিপ. তো ডিক্টেটরশিপের বাদে
ডিক্টেটরশিপের এগেনস্টে যে বিষয়টা ছিল সেটাই ছিল কি প্রজাতন্ত্র বা রিপাবলিক। ওই তখন ওই ব্রিজে যে জনগণ ছিল তাদেরকে অ্যাসেম্বল করা হতো, রেগুলার অ্যাসেম্বল, প্রতিদিনই তারা নিজেরা ডিসিশন মেকিং এর জন্য একসাথে হতো, কথাবার্তা বলতো, মিউচুয়াল এগ্রিমেন্ট হতো, এন্ড ফেয়ার রিপ্রেজেন্টেশন হতো। ওকে, ফেয়ার রিপ্রেজেন্টেশন, এরকম না যে আমি কারোর পক্ষপাতী করব, আমি আমি আমার ওকে ভালো লাগে ওর বেসিসে ডিসিশন নেব, এরকম না। যেটা যে জরুরি সেই বেসিসে ডিসিশন নেওয়া হতো, তাকে বলা হয় কি ফেয়ার রিপ্রেজেন্টেশন। এন্ড মেকিং ডিসিশন থ্রু মিউচুয়াল এগ্রিমেন্ট। মিউচুয়াল এগ্রিমেন্ট মানে কি, সাপোজ আমি একটা জিনিস সিদ্ধান্ত নিলাম, ওইটার মধ্যে 10 জনের অভিমতের দরকার, ক্লিয়ার? তো এটার মধ্যে 9 জন ইয়েস বললো, আরেকজন না বললো, নো বললো। তো আমার তখন মিউচুয়াল এগ্রিমেন্ট ওয়াইজ আমাদের নিতে লাগবে কি, যেটা সবাই এগ্রি করছে, ম্যাক্সিমাম লাইক 9, we should decide that thing, to do that thing. I hope you have understood about ancient republics, Mahajanapadas. Mahajanapadas, we have understood that there were 16 Mahajanapadas and 2 were republics, and republics means যেখানে জনগণ একসাথে মিলে নিজেদের ডিসিশন নিত, প্লাস যেখানে জনগণ একসাথে মিলে ডিসিশন নিত, প্লাস কোনো অসুবিধা হলে বা কোনো সমস্যা হলে নিজেদের সমস্যাগুলি নিজেরা ডিসকাশনের মাধ্যমে বা ডিসকাশনের মাধ্যমে ব্যবস্থা করা হতো, সমাধান করার জন্য সবাই একসাথে একজোট হয়ে কাজ করতো। এন্ড দে ওয়ার অ্যাসেম্বল রেগুলার। ওকে, তারা প্রতিদিনই নিজেরা একসাথে অ্যাসেম্বল হলে দেশের কিভাবে সুবিধা, কিভাবে সুযোগ সুবিধা, কিভাবে বিভিন্ন ধরনের সমস্যাগুলো সমাধান করা যায় তা নিয়ে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতো এবং নিজেরা সিদ্ধান্ত নিত। নেক্সট, দ্যাট ইজ দ্য ইভালুয়েশন অফ পঞ্চায়েত। পঞ্চায়েতটা কিভাবে এসেছিল, ইভালুয়েশন অফ পঞ্চায়েত। সো নাও the times to discuss about the evolution of panchayat. First of all, we should know the meaning of that. Derived from panch means 5. We have already learned about panch. Panch means 5. Preferring to a council of 5 respected elders. Okay, এই যে 5জন যে থাকবে তারা কি থাকবে, রেসপেক্টেড এল্ডার্স থাকতে হবে, তারা থাকতে হবে কি সম্মানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ওকে, লেটস সি দ্য নেক্সট বুলেট। The system encouraged democratic decentralization and local self government, which remains a key feature of Indian democracy today. I hope you have understood, but I have to discuss. The system encouraged decentralization and local self-government, which remains a key feature of Indian democracy today. Okay. We should know about the word decentralization. What do you mean by decentralization? Decentralization means আমাকে একটা ক্ষমতা দেওয়া হলো। Suppose let's see one thing. এটা একটা পরিবার। ওকে, এটা একটা পরিবার। পরিবারের হেড কে, ফাদার। তারপরে থাকলো আমার ভাই, মা, বোন, আমি। ঠিক আছে, ভাই, মা, বোন, আমি। উই আর এ ফ্যামিলি অফ 5 পার্সন। ওকে, তো ফ্যামিলির মধ্যে মেইন কে, ফাদার। ওকে, তো এখন আমার বাবা একটা জব করে, যার জন্য বাড়ি থেকে দূরে থাকতে হয়, ক্লিয়ার? তো বাড়ির মধ্যে বাজার কে করতে হবে, অবভিয়াসলি ভাইকে বাজার করতে হবে, মার্কেটিং। লিখে দিই এম ফর মার্কেটিং। হ্যাঁ, রান্না কে করবে, সি ফর কুক, মা করবে। তারপরে ঘর কে গোছাবে, সিস্টার গোছাবে। আমি কি করব, পড়াশোনা করবো, ক্লিয়ার? আমার কাজ কি, শুধু পড়াশোনা করা। তো বাবা কি করে, আর্ন করে, মানে আর্ন, বাজার করে। ভাই কুকিং করে। মা, সিস্টার ঘর গোছায়। ঠিক আছে, আর আমি কি করি, পড়াশোনা করি, ক্লিয়ার? I hope you have understood the example. So my question is that what do you mean by decentralization?
দিস ইজ দ্য এক্সাম্পল অফ ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন মানে কি, যদি আমি সেন্ট্রালাইজেশনটা বুঝে যাই তাহলে আমি ডিসেন্ট্রালাইজেশনটা ইজিলি বুঝে নিতে পারবো। সেন্ট্রালাইজেশন মানে কি, সেন্টার, সেন্ট্রালাইজেশন ইজ কাম ফ্রম দ্য সেন্টার। সেন্টার মানে কি, একটা পাওয়ার, একটা বা ক্ষমতা যেটা একটা মানুষের হাতেই থাকবে। আমার বাবা এখন বলো না তোর মার্কেটিং করতে হবে না, তোমার রান্না করতে হবে না, তোর ঘর গোছাতে হবে না, তোর পড়াশোনা করতে হবে না, কেউ কিছু করতে হবে না, আমি আর্ন করব, যখন আমার সময় হবে আসবো, বাজার করে দেবো, যখন আমার সময় হবে আসবো, ঘর গুছিয়ে দেবো, যখন আমার সময় হবে আসবো, রান্না করে দেবো। এরকম যদি হয় তাহলে তো আমরা সবাই মরে যাব, আমরা তো বাঁচতেই পারবো না। বাঁচতে পারবো? বাবা কবে চাকরি করে আসবে, তারপরে আমাদের রান্না করে খাওয়াবে, বাবা কবে আসবে, আমার লুট কুলি করে দেবে, তাহলে কি আমরা বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। তো সেম ভাবে বাবার কাছে বাবা কিন্তু নিজের ক্ষমতাটা একসাথে রাখেনি। বাবার ক্ষমতাটা কি ছিল? সংসারটাকে চালানো। বাট বাবার কিন্তু সবটা নিজের হাতে রাখেনি। বাবা কি করে দিয়েছিল? বাজার করার দায়িত্ব ভাইকে দিয়ে দিল, রান্না করার দায়িত্ব মাকে দিয়ে দিল, ঘর গোছানোর দায়িত্ব বোনকে দিয়ে দিল, আর আমাকে বললো যে তুই শুধু পড়াশোনা কর ভালো করে। ক্লিয়ার? সো বাবার পাওয়ারটা যেহেতু ভাগ ভাগ হয়ে গেল, তো মানে কি সেন্টারে থাকলো না, সেন্ট্রাল হয়ে থাকলো না, হয়ে গেল কি ডিসেন্ট্রাল। ডিসেন্ট্রাল যখন হয়ে গেল, এই সিস্টেমটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন। আমাদের দেশের মধ্যেও সরকারের কাছে অনেক ক্ষমতা থাকে, ইটস ট্রু, বাট এটার মানে এটা না যে সরকার সব ক্ষমতা নিজের হাতে রেখে দেবে। সাপোজ আমি বললাম যে এই যে আমাদের পাড়ার মধ্যে বিভিন্ন ধরনের ক্লাব, বিভিন্ন ধরনের ইনস্টিটিউটস দেখা যায়, ওদের হাতে তো ক্ষমতা থাকে না। যদি ক্ষমতা থাকতো ওরা না ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারতো, ওদের কাছে যদি ক্ষমতা না থাকতে পারতো, না গরিব দলকে উইদাউট এনি রিজন হেল্প করতে পারতো, ওদের কাছে যদি ক্ষমতা না থাকতে পারতো, ওরা না সরকারকে বলতে পারতো যে আমাদের এই টাকা দরকার, এই টাকা দরকার, আমরা এই কাজটা করবো, আমাদের কিছু কন্ট্রিবিউশন করানো দরকার, এরকম। তো আমাদের দেশের মধ্যে ডিসেন্ট্রালাইজেশন আছে। কারণ কেন? আমি আগেই বলেছিলাম যে কেন্দ্রে যিনি থাকেন তিনি হয়তো প্রধানমন্ত্রী নয়তো রাষ্ট্রপতি, যারাই থাকেন তারা কিন্তু এসে আমার পাড়াতে কি হচ্ছে তা কিন্তু দেখতে পারবে না। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আমাদের পাড়াতে কি হচ্ছে বা আমার ঘরে কি হচ্ছে তারা কিন্তু দেখতে পাবে না। কে দেখতে পারবে? আমরা মনে করি একটা গ্রামের মধ্যে থেকে গ্রামের লোকরা জানতে পারবে, তাহলে গ্রামের লোকটা আমার প্রবলেমটা নিয়ে যাবে পঞ্চায়েতের মধ্যে, পঞ্চায়েতের লোকরা আলোচনা করবে জেলা স্তরে, জেলা স্তরেরটা আলোচনা করবে রাজ্য স্তরে, রাজ্য স্তরটা নিয়ে যাবে লোকসভায় বা রাজ্যসভায়। ওকে, তারপরে ওই সমস্যাটাকে সমাধান করানো হয়। So before before we have understood these things, we should know that there is needed of decentralization. যদি ডিসেন্ট্রালাইজেশন না থাকতো, ক্ষমতার যদি বিকেন্দ্রীকরণ না থাকতো, তবে এটা সম্ভব হতো না। কারণ আমাদের যদি অধিকারই না দেওয়া হতো, না আমরা আলোচনা করতাম, না না খেয়ে মরে যেতাম, কেউ কিন্তু কিছু খবরই পেতো না। তো এটাই বলা হয়েছে যে ডিসেন্ট্রালাইজেশন ইজ নিডেড। তো পঞ্চায়েত ব্যবস্থাটা কিসের উদাহরণ? ডিসেন্ট্রালাইজেশন। কারণ পঞ্চায়েত ব্যবস্থা কোন স্তরে থাকে? গ্রাম স্তরে, ভিলেজ লেভেলে থাকে। ভিলেজের সমস্যা, সব সমস্যা কার কাছে যায়? পঞ্চায়েতের কাছে যায়। পঞ্চায়েতের কাছে যায়, পঞ্চায়েত সেটা নিয়ে আলোচনা করে, যদি সলভ না করতে পারে তাহলে আস্তে আস্তে উপরে উপরে যেতে যেতে একদম একদম সেন্ট্রাল পর্যন্ত চলে যায়, তারপর সেই সমস্যাটার সমাধান করা হয়। তো পঞ্চায়েত ইজ a real example of decentralization, as in our country in India panchayat is still still visible, so our country has decentralization. Okay, let's see the next slide. I hope you have understood. If you have any question, please tell in the comment box. Let's see the next slide. Features of democracy. Features of democracy. Final decision making authority. Features of democracy. So in the next class I will discuss about the features of democracy. I hope you have understood from the background of democracy up to here. So thanks a lot. Thank you all of you. Have a good luck and do well, be well. Thanks a lot.